সর্দার সহ বাড়ির আশেপাশের লোকজন কান পেতে কালামে পাক তেলাওয়াত শুনে মুগ্ধ হলো। অনেকেই মনে মনে ভাবছে, ছেলেটার কি সুন্দর চেহারা আর কত মধুর তেলাওয়াত। রাত আনুমানিক 8টা পর্যন্ত সায়মা তেলাওয়াত করলো। অনেকেই ভেবেছিল হয়তো কিছু আলোচনা করবে, কিন্তু আজ তা করেনি। বরং আজকের মতো সবাইকে বিদায় দিয়ে এশার নামাজ আদায় করলো। তারপর খানা খেয়ে বিছানায় শুয়ে পড়ল। রাত 12টা। সায়মার চোখে ঘুম নেই। মাসুমা নাক ডেকে ঘুমাচ্ছে। সায়মা মাসুমাকে আলতো ঝাঁকুনি দিয়ে বলল, ওরে বেখবর, আর কত ঘুমাবি, এবার জাগ না, দেখ না দুনিয়াটা কেমন হয়েছে। সায়মার ডাক শুনে মাসুমা জেগে উঠল। বলল, যা অজু করে আয়। মাসুমা অজু করে 2 রাকাত নামাজ পড়ে সায়মার নিকট গিয়ে বসল। সায়মা তাহাজ্জুদ নামাজ আদায় করে দরজা বন্ধ করে অস্ত্র দুটি নিয়ে নিল। তারপর ভালোভাবে প্রতিটি পার্স খুলে খুলে মুছে তেল লাগালো। ম্যাগজিনে গুলি ভর্তি করে নিল। রাত প্রায় 1টা। আর বিলম্ব করা যায় না। এই সময়ই বেশিরভাগ ডাকাতি হয়ে থাকে। তাই আর দেরি না করে অস্ত্র কাঁধে তুলে বেরিয়ে এলো। নিঝুম রাত। অন্ধকারে ছেয়ে আছে 10 দিক। কেউ বাইরে নেই। সবাই নিজ নিজ কক্ষে অর্গলাবদ্ধ। নীরব নিথর এই ধরনী। মাঝে মধ্যে 2-1টি কুকুরের কর্কশ আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। মাথার ওপর অনবরী নামক চাঁদোয়া ছড়ানো। তারই নিচে নক্ষত্র নামক লণ্ঠন মিটমিট করে জ্বলছে। তাছাড়া আর কোথাও কোনো প্রজ্বলিত প্রদীপ দৃষ্টিগোচর হলো না। জোনাকিরাও আজ যেন অন্য কোনো প্রোগ্রামের জন্য কোথাও চলে গিয়েছে। না হয় মুসিলিপ্ত দুনিয়া থেকে ভয়ে পালাচ্ছে। মনে হলো কে যেন দুনিয়াবাসীকে না জানিয়ে মুসিভাণ্ডু উপর করে ফেলে দিয়ে গা ঢাকা দিয়েছে। তা না হয় এত অন্ধকার এলো কোথা থেকে? অন্ধকারে হারিয়ে গেল অকুত ভয় 2 মুজাহিদ। অন্তরে শিকার ধরার নেশা। ওরা জানের মায়া ত্যাগ করে জীবন বাজি রেখে নিশাচরের ভয় দূর করে পল্লীর আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। কেউ যেন কোনো সারা শব্দ না পায়, সেজন্য বিড়ালের মতো পা ফেলে অগ্রসর হচ্ছে। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ গ্রামের পূর্ব উত্তর কোণ থেকে গগনবিদারী একটা চিৎকার ভেসে আসলো। থমকে দাঁড়ালো সায়মা। কানটা ভালো করে এদিক ওদিক ঘোরালো। মাসুমাকে জিজ্ঞেস করলো, এটা উত্তর পূর্ব নয়? মাসুমা বলল, হ্যাঁ, এটা পূর্ব উত্তর কোণ। দূর কতটুকু? জিজ্ঞেস করলো সায়মা। মাসুমা বলল, রাতের আওয়াজ অনেক দূরে যায়, এই হিসেবে মনে হয় আধা কিলোমিটার হবে। সায়মা দ্রুত পথে চিৎকারের সুর ধরে এগিয়ে চলল। সামান্য কিছু পথ অগ্রসর হওয়ার পরই ওখান থেকে আরও একটু ডান দিকে বেশ কজন লোকের কান্না একযোগে শোনা গেল। তখনও প্রথমবারের চিৎকার মিলিয়ে যায়নি। সায়মা মাসুমাকে বলল, এই যে ডাকাতি হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। প্রথম চিৎকারের সন্দেহ ছিল যে ডাকাতি না কোনো মৃত্যুর সংবাদ। এখন বুঝতে বাকি নেই যে কোথাও ডাকাতি হচ্ছে। মৃত্যুর বিলাপ বাড়ি বাড়ি হয় না। ডাকাত দলের 1 বছরের অর্জিত ধন-দৌলত সবে খোয়া যাওয়ার কারণে তারা খুব ক্ষিপ্ত। তাই তারা ক্ষতিপূরণের জন্য পাইকারি হারে ডাকাতি ও লুটতরাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে। এজন্য নির্বিচারে লুণ্ঠন আরম্ভ করেছে। সায়মা অনেক ভেবেচিন্তে আক্রমণের পরিকল্পনা তৈরি করলো। সে চিন্তা করলো, এভাবে আক্রমণ করলে হয়তো শত্রুদের সমূলে ধ্বংস করা যাবে না। ছুটাছুটি করে 2-1 জন হলেও পালিয়ে যাবে। আর যদি আমরা তাদের ফিরে যাওয়ার পথে অ্যাম্বুশ লাগাতে পারি, তবে কেউ হয়তো বাঁচতে পারবে না। সায়মা আরও একটু এগিয়ে পরপর 3টি ফায়ার করলো। ফায়ারের বিকট শব্দে ডাকাত দল ভয় পেয়ে গেল। ওরা ভাবছে হয়তো এখানে কোনো সেনাবাহিনী ছাউনি ফেলেছে, তাই তারা পালানোর পথ ধরল। সায়মা চিন্তা করলো, ওরা ডাকাতি করে নিশ্চয়ই অরণ্যের আশ্রয় নেবে। তাই অরণ্যে প্রবেশের সম্ভাব্য একটি রাস্তা পার্শ্ব প্রকাণ্ড এক বিটপির আড়ালে মাসুমাকে নিয়ে অ্যাম্বুশ লাগালো। মাসুমাকে জানিয়ে দিল যে শত্রুরা রেঞ্জের ভিতরে আসার সাথে সাথে একযোগে ব্রাশ ফায়ার আরম্ভ করতে আর যথাসাধ্য বৃক্ষটি ঢাল হিসেবে ব্যবহার করতে। উভয়ে মৃতের মতো ওত পেতে দুশ্মনের জন্য অপেক্ষা করছে। বেশ সময় কেটে গেল। দুশ্মনের কোনো পাত্তা নেই। মশা পিঁপড়ার কামড় থেকে বাঁচার জন্য যথাসাধ্য চেষ্টাও করছে। বেশ কিছুক্ষণ পর মাসুমা বলল, আপু, আর পারছি না। দুশ্মনের তো কোনো খবর নেই। সায়মা বিরক্ত হয়ে বলল, প্রয়োজন হলে ঘন্টার পর ঘন্টা কাটাতে হবে। যদি এ পথে দুশ্মন নাই আসে তবে তো কিছু করার নেই, কিন্তু আরও কিছু সময় ধৈর্য ধরে বসে দেখি কি হয়।
সাইমার কথা শেষ হতে না হতেই একটু দূরে টর্চ লাইটের ক্ষীণ আলো প্রকাশ পেল। সাইমার অন্তর একদিকে আনন্দে ভরপুর, অপর দিকে ভয়ে হাঁটু কাঁপছে। এতক্ষণে ডাকাত দল রেঞ্জের ভিতরে এসে গিয়েছে। সাইমা মাসুমাকে সংকেত দিল অস্ত্র তাক করার জন্য। মাসুমা তৈরি। একযোগে গর্জে উঠল দুটি ক্লাসিনকভ। বেরেলের ছিদ্র পথে বেরিয়ে গেল এক ঝাঁক গুলি। কেড়ে নিল 5 ডাকাতের যান। গুরুতর জখমই হয়ে কাতরাচ্ছে দুজন। সাইমা ছুটে গেল তাদের নিকট। দেখল তাদের অবস্থা। 5 জনের মৃত্যু হয়েছে আর 2 জন আহত। এর মধ্যে একজন সামান্য জখম নিয়ে পালাবার চেষ্টা করছে। সাইমা তাকে ফিরিয়ে এনে দেখে মুমূর্ষু ব্যক্তিটিও মৃত 5 জনের সাথী হয়েছে। তাদের কাছে লুণ্ঠিত মালামাল বেশি ছিল না, কারণ 2টি বাড়ি ডাকাতির পরই তো ওদের চলে আসতে হলো। তাদের কাছে পাওয়া গেল গুলিবিহীন একটি কাটা রাইফেল, 2টি পাইপ গান, 6 রাউন্ড গুলি আর 4টি ছোরা। সাইমা এসব মালামাল ও আহত দুশমনকে নিয়ে চলল সর্দারজির বাড়িতে। এদিকে প্রচণ্ড গুলির আওয়াজে গ্রামবাসীরা জেগে উঠেছে। অনেকেই ছুটে গেল সর্দারের নিকট, খোঁজ করছে মুসাফিরের। সর্দার অবাক হয়ে বলল, হায়, মুসাফিররা গেল কই? ওদেরকে দেখছি না যে। এক যুবক বলে উঠল, সর্দারজি বেড়াই ক্ষেত খেলো নাকি? ওরাই তাতে জড়িত কিনা? সর্দার নিরুত্তর। কি বলবে তা ভেবে পাচ্ছেন না। এরই মধ্যে একজন বলে উঠল, সর্দারজি শুনুন, শুনুন, ওই দিকে কাদের যেন কথাবার্তা শোনা যাচ্ছে। ওরা কারা? বনের দিক থেকে এদিকে আসছে। ডাকাত না তো? এর মধ্যে সাইমা উচ্চ আওয়াজ দিল, বাইসব, আমরা মুসাফির, আমরা এসেছি। ডাক শুনে এক যুবক মশাল হাতে এগিয়ে গেল তাদের দিকে। সর্দারজি মশালের আলোতে বন্দিকে ভালোভাবেই চিনে নিলেন। তাছাড়া অনেকেই চিনেছে তাকে। সর্দার বন্দির জবান থেকে গোপনীয় অনেক কথাবার্তাই জানতে পারলেন। ডাকাত বলল, আমরা বলছি বিদ্রোহী একটি গ্রুপ। আমাদের কাজ হলো এখনও যারা ধর্মের দোহাই দিয়ে বাঁচতে চায় তাদেরকে শেষ করা। আপাতত লুটরাজ অপহরণ চলছে, প্রয়োজনে নির্বিচারে হত্যার নির্দেশও রয়েছে। আমাদের আরও একটা কাজ হলো আমাদের কর্মকাণ্ডের দায়ভার মুজাহিদদের উপর চাপিয়ে দেওয়া। বন্দির জবানবন্দি শেষ হলে সাইমা তাকে নিয়ে গেল বাড়ির বাইরে। তারপর বুক বরাবর একটি গুলি ছুড়ে তাকেও জাহান্নামে পাঠিয়ে দিল। সাইমা সর্দারকে বলল, জনাব, এসব এলাকায় আর হয়তো ডাকাতি হবে না, মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে। সে আরও বলল, সর্দারজি, অমুক স্থানে আরও 5টি লাশ পড়ে আছে, তাদেরকে তুলে কোনো পরিত্যক্ত কূপে নিক্ষেপ করলে ভালো হয়। সর্দার লাশগুলো গুম করার নির্দেশ দিলেন। একদল যুবক বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পর কাজ সমাধা করা ফিরে এলো। সাইমা সবাইকে বিদায় দিয়ে শয্যা গ্রহণ করলো। পরদিন ভোরবেলা অনেক লোকজন এসে সর্দারের বাড়িতে জমায়েত হলো। সাইমা মুসলমান যুবকদের উদ্দেশ্য করে বলল, তোমরা কি সত্যি জিহাদ করবে? সবাই একসরে বলে উঠল, জি মুসাফির ভাইয়া, আমরা জিহাদ করব। সাইমা বলল, জিহাদ করতে হলে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। প্রশিক্ষণ ছাড়া জিহাদ করতে পারবে না। আমি এখনই তোমাদেরকে 2টি অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ দেব। সাইমা প্রথমে গরিমতের রাইফেল, তারপর ক্লাসিনকভের প্রশিক্ষণ দিল। সাইমা অস্ত্রটাকে 3 ভাগে ভাগ করে পার্টে পার্টে বোঝাতে লাগলো, যেমন বাট, বডি, বেরেল। প্রথমে বাট নিয়ে আলোচনা করতে গিয়ে বলল, বাট 2 প্রকার, হিল বাট ও টু বাট। বাটের তলায় থাকে বাট হোম। এর মধ্যে গান অয়েল, নেকড়া ও ফিতা রাখা হয়, যা গান মোছার কাজে ব্যবহার করে। বাটের এক পার্শ্বে রয়েছে বেল্ট কেস, যার মধ্যে বেল্ট লাগানো হয়। বডি এর ওপর রয়েছে রেঞ্জ প্লেট, যা দূরে এবং নিকটে গুলি ছোড়ার জন্য সাহায্য করে। ব্যাক সাইড ইউর ফরসাইট নফ, এক বরাবর করে ট্রিগার টানলে নির্দিষ্ট নিশানায় গুলি লাগে। বডির নিচে রয়েছে ট্রিগার, ট্রিগার গার্ড ও ট্রিগার লক। অন্য পার্শ্বে রয়েছে কাকিং হ্যান্ডেল, গ্যাস ওয়ে, গ্যাস সিলিন্ডার, গজ পিস্টন, বোল্ট, ফায়ার পিন, ম্যাগজিন, ম্যাগজিন লক। অর্থাৎ সাইমা বাইরের গ্রুপ ও ভেতরের গ্রুপ খুলে খুলে দেখালো, নামও মুখস্থ করালো, কার কী কাজ তাও বর্ণনা করলো, বারবার খুলে এবং ফিট করে শেখালো। তারপর গনিমতের অস্ত্রগুলো আমির সাহেবের হাতে তুলে দিয়ে বলল, আপাতত এগুলো দিয়ে কাজ চালিয়ে যান, তারপর নিজেরা আরও অস্ত্র ক্রয়ের জন্য চেষ্টা করবেন। সাহসিকতার সাথে কাজ চালিয়ে গেলে প্রচুর গনিমত হাতে আসবে। তারপর সাইমা সবাইকে প্রয়োজনীয় নসিহত করে বিদায় দিয়ে মাসুমাকে নিয়ে মেহমানখানায় গিয়ে বিশ্রাম করতে লাগলো।